মানব টিভির পক্ষ থেকে আমি সাইদ চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অতিথি বিশিষ্ট রাষ্ট্রচিন্তক, ভূতাত্ত্বিক, পরিবেশ বিজ্ঞানী, শিক্ষাবিদ ডক্টর আব্দুর রব। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুর রব ভাই, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, পরিবেশগত উন্নয়ন এবং পর্যটন, এই বিষয়গুলো আলোকপাত করতে চাই। আপনি বই লিখেছিলেন বহু বছর আগে পর্যটন নিয়ে। পর্যটনের নানা দিক বিশ্লেষণ করেছেন, সুবিধা অসুবিধা, স্থানীয় পর্যটন, এশিয়া ভিত্তিক এবং আন্তর্জাতিক সবকিছুই নিয়ে এসেছিলেন। আজকের বাস্তবতায় বাংলাদেশের পর্যটন কোন অবস্থানে আছে? ধন্যবাদ। আসলে বাংলাদেশের বা যে কোনো দেশেরই অর্থনীতির একটা অংশ হলো পর্যটন। পর্যটনে বলাই বাহুল্য আমরা অনেক পিছিয়ে। ইউরোপীয় দেশগুলো, মধ্যপ্রাচ্যের আমিরাত, মিশর, তারপর তুরস্ক, এগুলো অনেক এগিয়ে গেছে। আমাদের এশিয়ার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তারপর সিঙ্গাপুর, জাপান, সব দেশে আমাদের চেয়ে অনেকে, আমাদের প্রতিবেশী ভারতও পর্যটনে অনেক এগিয়ে, থাইল্যান্ড। তো এখানের মধ্যে আমাদের দেশে আছে আমাদের নিসর্গ, সমুদ্র রয়েছে, পাহাড় রয়েছে, আমাদের বনভূমি, বিচিত্র আমাদের জনগণের জনজীবন, নদীমাতৃক বাংলাদেশের আমাদের যে ভূপ্রকৃতি, সবকিছু পর্যটক আকর্ষণ করার জন্য যথেষ্ট। কিন্তু পর্যটন আমাদের বিকশিত হচ্ছে না। এখানে রয়েছে অনেকগুলো প্রতিবন্ধকতা, আবাসন, যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা, তারপর হলো কি তারা যা চায় বিনোদন, সেগুলোর আমরা লজিস্টিক্স বা ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটিস সেগুলো ডেভেলপ করতে আমরা সক্ষম হইনি। আমাদের যে নান্দনিক পরিবেশ, যে বহু বৈচিত্র্য, আমাদের পাহাড় থেকে সাগর থেকে শুরু করে নদী, এমনকি আমাদের চা শিল্প, সবকিছুতেই একটা বৈচিত্র্য আছে, পর্যটকদের আকর্ষণ করবার মতো জিনিস আছে। এইটাকে আন্তর্জাতিকভাবে তুলে ধরা হচ্ছে কিনা, যথার্থভাবে উপস্থাপন করা হচ্ছে কিনা, এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, আমাদের যা আছে, আমাদের নিসর্গ, আমাদের বলছি যে যে আমাদের চা বাগানগুলোর দৃশ্য, ছোট ছোট টিলা, বনানী, তারপর আমাদের নিজেদের যে ধান ক্ষেত, কৃষি সমাজ, এইগুলো পর্যটকদের টানতে পারে। তাছাড়া আমাদের পার্বত্য চট্টগ্রাম, সিলেট এবং অন্যান্য অঞ্চলে রয়েছে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর জীবন, তাদের সংস্কৃতি, সবকিছুই পর্যটকের জন্য আকর্ষণ হতে পারে। কিন্তু সেগুলো তুলে ধরা, প্রমোশন, সেগুলোতে আমরা পিছিয়ে রয়েছে আনফরচুনেটলি। উদ্যোগ নেওয়া হয়, কিন্তু টোটাল আমাদের রাজনৈতিক অস্থিরতা, দেশের মধ্যে গুড গভর্নেন্সের অভাব, সেক্টর হিসেবে আমরা মনোযোগ দিতে পারবো পর্যটনের দিকে। তো এইভাবে পর্যটনের আমাদের মানে খুবই সুযোগ সুবিধা, সম্ভাবনা, পটেনশিয়াল থাকা সত্ত্বেও আমরা সেগুলোকে বিকশিত করতে পারি না। আমাদের সুন্দরবন রয়েছে, হিলটেক্স রয়েছে, আমাদের উপকূল এলাকার দ্বীপাঞ্চল রয়েছে, যেগুলো অফশোর আইল্যান্ডস, সেগুলো ইকো ট্যুরিজম আমরা গড়ে তুলতে পারি। তো সুন্দরবন তো বিরাট আকর্ষণ হতে পারে, সেখানকার রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবীর অনন্য। তাছাড়া আমাদের নদীগুলো, আমাদের সিলেট এবং যে নেত্রকোনা কিশোরগঞ্জের হাওর অঞ্চল, সেখানে আমরা কাশ্মীরের মতো হাউস বোট ফ্যাসিলিটিস আমরা সেখানে অ্যারেঞ্জ করতে পারি। তো এগুলো হলো গিয়ে আসলে আমাদের যারা রাষ্ট্র ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন, অর্থাৎ আমাদের সরকার, আমাদের রাজনীতিবিদ, পলিসি মেকার্স যারা নিয়ন্ত্রণ করেন, তাদের উপর নির্ভর করছে। তা আপনি সরকারি উদ্যোগের কথা বলছিলেন, যেহেতু এখন ডক্টর ইউনূসের মতো আন্তর্জাতিক পরিচিতি সম্পন্ন নোবেল লরিট বাংলাদেশের কর্ণধার, এখন এই সময়ে যেহেতু উনার একটা ব্যাপক পরিচিতি আছে, উনাকে দেখার জন্য ইটসেলফ একটা প্রোডাক্ট ডক্টর ইউনূস,
ওনার সাথে দেখা করা, ওনার সাথে সাক্ষাৎ করা, ওনার কোনো একটা আয়োজনের সাথে সম্পৃক্ত হওয়া, এমন আগ্রহী মানুষও পৃথিবী জুড়ে আছে। কাজে এই সময়ে আমাদের পর্যটনকে তুলে ধরবার জন্য আপনাদের মতো যারা সুশীল সমাজ হিসাবে বাংলাদেশে পরিচিত, আপনারা কি কোনো উদ্যোগ নিতে পারেন? আপনি বলছেন যে আমাদের প্রফেসর ইউনুস, যিনি নোবেল লরিয়েট, একজন ইন্টারন্যাশনাল রিনাউন্ড পার্সোনালিটি, উনি একটা গ্রেট আকর্ষণ। উনি আসলে একজন জিনিয়াস এবং একজন ইকোনমিস্ট। উনি রাষ্ট্রচিন্তক এবং রাষ্ট্রকে উনি হি ইজ ট্রাইং টু ব্রিং দ্য থিংস ইন দ্য স্ট্রিম লাইন। তো এই জন্য উনি অনেক কষ্ট করছেন, উদ্যোগ নিয়েছেন, এবং রিসোর্স পার্সন যারা তাদেরকে উনি জড়ো করছেন, তাদের পরামর্শ নিচ্ছেন, এবং রাষ্ট্রের যে সংস্কার, সেই সংস্কারের জন্য তিনি বিশেষ উদ্যোগী হয়েছেন। তো আমরা আশাবাদী যে ইনশাল্লাহ যখন দেশটা আবার আমরা যে ঠিক হয়ে আসবে, এখন তো একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। তো এই যখন আমাদের দেশে একটা ফ্যাসিস্ট রেজিমের মধ্যে আমরা ছিলাম এবং দেশের সব কিছু এই তছনছ হয়ে গেছে, তো এখন আমরা আশাবাদী দেশ যখন ঠিক হবে, আমাদের রাষ্ট্র ঠিক হয়ে আসছে, তখন গুড গভর্নেন্স, যেটা টু দ্য ট্রুয়েস্ট সেন্স অফ দ্য টার্ম, সেটা আসলে তখন পর্যটন বলেন, আমাদের ওভারঅল ইকোনমি বলেন, সব কিছুই একটা স্ট্রিমলাইনিং হয়ে যাবে। এবং তিনি নিশ্চয়ই বিদেশের অনেক পর্যটকদের এবং যারা এখানে ইনভেস্ট করবে তাদেরকে আকর্ষণ করতে উদ্যোগী হবে। দেশের স্বার্থে দেশের ইকোনমিকে একটা সাউন্ড পজিশনে নিয়ে আসতে তিনি কাজ করে চলেছেন, এবং একসাথে দেশের সব সেক্টরগুলোকে তিনি একটা স্ট্রিমলাইনিং এর চেষ্টা করছেন। উই আর হোপফুল অ্যাবাউট হিম। আপনি বলছিলেন পর্যটনের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থাটা একটা প্রধান প্রতিবন্ধক। যোগাযোগ ব্যবস্থার তো দুইটা দিক, একটা হলো স্থানীয় এবং একটা আন্তর্জাতিক, যেটা বিদ্যমান আছে, অথচ ইচ্ছে করে পর্যটনের জন্য বাধা সৃষ্টি করা হচ্ছে। যেমন আমাদের প্রবাসী বাংলাদেশি, ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 1.5 কোটি প্রবাসী আছেন, বিশেষত বিলেতে এবং আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াতে যারা প্রবাসী আছেন, ফাইন্যান্সিয়ালি সাউন্ড, যাদের ছেলে মেয়েদের দ্বারা দেশে নিয়ে যেতে চান, কিন্তু যখনই ছেলে মেয়েদের ছুটির সময় আসে, তখন 300 থেকে 500 টাকা যেখানে টিকিট হওয়ার কথা, সেটা 1500 থেকে 2000 টাকা করা হয়। তার মানে এরা যাতে বাংলাদেশে যেতে না পারে, পরিকল্পিত প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এইটাকে আপনি কিভাবে দেখছেন এবং আপনার কি পরামর্শ? এটা হলো ওই যে আমি বললাম গুড গভর্নেন্স, ডেমোক্রেটিক গভর্নমেন্ট তার জনগণের কল্যাণ এবং সুবিধা অসুবিধার দিকে মনোযোগ দেবে। প্রত্যেক মানুষকে সুখী করার জন্য তাদের রাজনীতি হবে, এবং প্রত্যেকটা সেক্টর যারা ফরেন আমাদের ডায়াসপোরা রয়েছে, তাদের কল্যাণ, তাদের অসুবিধা সুবিধা সম্পর্কে অবহিত হয়ে এবং সেগুলো রিমেডিয়াল মেজার তারা নেবে। তো এখন তো আমরা মনে করছি যে আমরা একটা গণতান্ত্রিক সরকারের দিকে এগিয়ে যাচ্ছি, দেশে নির্বাচন হয়ে যাবে, এবং যে সরকারই আসবে তারা আমাদের বিদেশি প্রবাসী যারা আমাদের ফরেন এক্সচেঞ্জের মাধ্যমে আমাদের রেভিনিউর প্রধান একটা অন্যতম সেক্টর, তো তাদের সুযোগ সুবিধা দেখবে। যেসব এই ঝামেলাপূর্ণ তাদের জন্য ব্যবস্থা এখন বিরাজ করছে, সেগুলো দূর করে তারা যাতে সহজে দেশে আসতে পারে এবং দেশে বসবাস করতে পারে, দেশে ব্যবসা বাণিজ্য তারা করতে পারে, আবার সহজে চলে যেতে পারে। এভাবে যোগাযোগ ব্যবস্থা আন্তর্জাতিক, আঞ্চলিক, অভ্যন্তরীণ সব কিছুতেই উদ্যোগী হবেন এবং দৃষ্টি দেবেন। কিন্তু সব কিছু নির্ভর করছে যারা দেশ পরিচালনা করছেন, অর্থাৎ সরকার। তো আমরা আশাবাদী যখন দেশে ট্রু ডেমোক্রেসি ফিরে আসবে, ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে, সঙ্গে সঙ্গে গুড গভর্নেন্স আসবে, এবং প্রবাসীদের সব ধরনের অসুবিধা এবং ঝামেলা, অকল্যাণকর দিকগুলো অপনোদন হবে, অপসারিত হবে, এবং তারা সুখী হবে ইনশাআল্লাহ। আই এম অপটিমিস্টিক। আমাদের প্রবাসী নতুন প্রজন্ম, নিউ জেনারেশন, এরা তো বিদেশে রাজনীতি, অর্থনীতি কিংবা সরকারি চাকরি বা কর্পোরেট বিজনেস বা কর্পোরেট চাকরি, এই সব ক্ষেত্রেই এখন সামনের সারিতে আছে।
এই নিউ জেনারেশনের প্রবাসীরা বাংলাদেশে আসতে চায়, বিনিয়োগ করতে চায়, দেখতে আসতে চায়, তাদের মেধা ও মনন দিয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে চায়। এই ক্ষেত্রে আপনার কি পরামর্শ কিংবা কিভাবে আপনি চিন্তা করেন? আমাদের এখানের মধ্যে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রয়েছে, আমাদের ফিনান্স মিনিস্ট্রি রয়েছে, আমাদের ফরেন মিনিস্ট্রি রয়েছে, তারা কোঅর্ডিনেটেড সমন্বিতভাবে প্রবাসীদের সুবিধা অসুবিধা সেগুলোকে সামনে রেখে যদি একটা ওয়েল কোঅর্ডিনেটেড ওয়েতে তারা কাজ করেন এবং তারা যদি তাদের কি কি অসুবিধা পিন পয়েন্ট করে সেগুলো অপনোদনের জন্য অপসারণের জন্য কাজ করেন, তাহলে এটা খুব অচিরে এইগুলো দূর করা সম্ভব। আমাদের দেশের যেসব পলিসি মেকার্স, ইন্টেলেকচুয়াল, একাডেমিক্স, রিসার্চার রয়েছেন, তারা এই যে প্রবাসীদের অসুবিধা, তাদের ইনভেস্ট করাতে কি অসুবিধা ঝামেলা, তাদের যোগাযোগ আসা যাওয়ায় কি অসুবিধা এবং তাদের চিন্তায় তারপর মনস্তাত্ত্বিক পরিস্থিতিতে কি যে এই বাধা সৃষ্টি হচ্ছে সেগুলো সম্পর্কে ওইসব গবেষকরা, থিঙ্কাররা যথেষ্ট অবহিত। সুতরাং সবাই মিলে যখন একটা কল্যাণকরভাবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে চিন্তা করবেন, তখন তারা অবশ্যই তাদের চিন্তায়, তাদের গবেষণায় এবং তাদের টোটাল ব্যবস্থাপনায় নিয়ে আসবেন আমাদের প্রবাসীদের সমস্যাগুলো এবং সেগুলো কিভাবে সমাধান করা যায় সেগুলো নিয়ে একটা সমন্বিত তারা উদ্যোগ গ্রহণ করবেন। এটাই আমাদের পরামর্শ। তো আশাবাদী এটা বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। দেশে রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে যত শক্তিশালী সরকার হবে এবং জনগণের সমর্থন নিয়ে গণতান্ত্রিক সরকার হবে, তারা জনগণের সুবিধা অসুবিধার দিকে অবশ্যই মনোযোগ দেবেন, খেয়াল দেবেন এবং অচিরেই আপনি যেসব সমস্যাটা তুলে ধরছেন প্রবাসীদের, সেগুলো অপসারিত হবে। আমি আশাবাদী। আমিও আশাবাদী হতে চাই। আপনি মানারাত ইউনিভার্সিটিতে বিসি হবার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি অধ্যাপনা করেছেন এবং বিভাগীয় প্রধান ছিলেন। আপনার বিষয় ছিল ভূগোল। ভূগোলের উপরে আপনার অনেক বই আছে। এশিয়ার উপরে আপনি সার্ক দেশসমূহের উপরে বই লিখেছেন, সে অনেক আগে পড়েছি। আন্তর্জাতিকভাবে ভূগোলের বিভিন্ন বিষয়ে আপনার বিভিন্ন প্রবন্ধ, নিবন্ধ বিভিন্ন কাগজে পড়েছি। আপনি বর্তমান সময়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্রসমূহের সাথে ভৌগোলিক সমস্যা নিয়ে কোনো কিছু যদি বলেন। আচ্ছা, আমি প্রথমে আমার কথা বলছেন তো, আমি আসলে জিওগ্রাফি স্টুডেন্ট। আমার সাবজেক্টটা হলো জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, ভূগোল ও পরিবেশ। ঢাকা ইউনিভার্সিটিতে আমি 40 বছর শিক্ষকতা করেছি। এর সঙ্গে আমি ডিপার্টমেন্টের চেয়ারম্যানও ছিলাম। মাঝখানে আমি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সেন্ট্রাল চেয়ারম্যান ছিলাম। তাছাড়া আমি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগেও ভাইস চ্যান্সেলর ছিলাম, এখন আবার অ্যাক্টিং ভাইস চ্যান্সেলর হিসেবে আমি দায়িত্ব পেয়েছি আর কি। তো আমার কাজ হলো গিয়ে জিওমরফোলজি। জিওমরফোলজি মানে ল্যান্ড ফরমেশনের স্টাডি, কিভাবে ভূমি গঠিত হয়, বে অফ বেঙ্গলের ডেল্টা তৈরি হয়, এটাই আমার মেইন স্টাডি। ফ্লুভিয়াল জিওমরফোলজি অফ দ্য গেঞ্জেটিক ডেল্টা আমার পিএইচডি টপিক ছিল। আর আমি ক্লাইমেট চেঞ্জের উপর কাজ করি। জিওপলিটিক্স আপনি যেটা বলছেন, আমাদের নেইবারিং কান্ট্রিজ বলেন বা আমাদের লোকেশনাল সিগনিফিকেন্স, এই বাংলাদেশ এখানে থাকার ফলে কি অসুবিধা হচ্ছে, কি সুবিধা, আবার প্রতিবেশীদের জন্য কি অসুবিধা সুবিধা, এবং বিশ্বের বিভিন্ন দেশের যে জিওগ্রাফিক্যাল, জিওপলিটিক্যাল, জিও স্ট্র্যাটেজিক অ্যান্ড জিও ইকোনমিক যেসব আসপেক্টস রয়েছে সেগুলোর উপর আমি স্টাডি করি, গবেষণা করি, এখনো করছি। তো আমাদের প্রতিবেশী ভারত, তিন দিকেই ভারত, দক্ষিণে ব্লু ওয়াটার নেভি, আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস একসাথেই জড়িত। সুতরাং আমরা একটা সুপ্রতিবেশী সুলভ বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্য সম্প্রীতির সম্পর্ক আশা করি, কিন্তু মাঝে মধ্যে তা বিঘ্ন ঘটে। তো বৃহত্তর প্রতিবেশী তারা আমাদেরকে তাদের এই মমতা, ভালোবাসা এবং সমতা, সাম্য দিয়ে যদি আমরা পরস্পরকে বিচার করি এবং তদনুযায়ী আমাদের
পলিসি বাইলেটারাল বলেন বা মাল্টিল্যাটারাল যেসব রিলেশন, ফরেন রিলেশন হয়, তার সেটাই হওয়া উচিত, ইন্টারন্যাশনাল নর্মস গুলো মেনে। কিন্তু আনফর্চুনেটলি দেখা যায় যে আমাদের প্রতিবেশী ভারত মাঝে মধ্যে বিগ ব্রাদারলি অ্যাটিটিউড, বড় ভাই সুলভ। আমি এবং যদি আরে একটু স্পেসিফিক যেতে চাই, একটা তো হলো পদ্মা অঞ্চল, আর একটা হলো আমাদের সিলেট অঞ্চল। এই যে 52টা উপনদী, যেগুলো ধরেন ভারত থেকে বাংলাদেশে যে নদীগুলো এসেছে, সেখানে বাদ দিয়ে ভারত যে আমাদের পানি বন্ধ করে দেয়, আবার যখন আমাদের পানির দরকার নাই তখন পানি ছেড়ে দিয়ে আমাদের ডুবিয়ে মারার চেষ্টা করে। এতে অর্থনৈতিক সামাজিক ক্ষতি তো আছেই, বাংলাদেশের ভৌগোলিক ভারসাম্যের কোনো ক্ষতি হচ্ছে কিনা? আচ্ছা, সেটা হলো কি যে পরিবেশের কথা বলছেন, হাইড্রোপলিটিক্স, পানি নিয়ে যে ভারতের সাথে তো আমাদের অনেক সমস্যা আছে। টেরিটোরিয়াল ডিসপিউট ছিল, সেগুলো মোটামুটি শেষ হয়ে আসছে। বে অফ বেঙ্গলের যেটা হলো কি আমাদের যে আনক্লজের মাধ্যমে, সেটাও এক ধরনের হয়েছে, যদিও সমুদ্র বিজয়ের কথা বলছে, এটা আমরা সেখানের মধ্যে বেশ বঞ্চিত হয়েছি বলে মনে করি। তাছাড়া আমাদের যে ইন্টারন্যাশনাল রিভার্স যেগুলো রয়েছে, ব্রহ্মপুত্র, গঙ্গা, পদ্মা, তারপর মেঘনা সিস্টেম, এগুলো ভারত থেকে এসেছে, এদের ক্যাচমেন্টস গুলো ইন্ডিয়ায়। তার ফলশ্রুতিতে পানিতে তারা 56টা ভারত থেকে যে ইন্টারন্যাশনাল রিভার্স, আন্তর্জাতিক নদী, সেগুলো এসেছে। এগুলো আন্তর্জাতিক রীতিনীতি অনুযায়ী দুই দেশের মধ্যে আলোচনা করে, জাতিসংঘের আন্তর্জাতিক নদী বিষয়ক যেসব ট্রিটিস, ক্লজেস রয়েছে, ধারা রয়েছে আইনের, তার মাধ্যমে দুই দেশেরই স্বার্থ রক্ষা করে একটা সৌহার্দ্যপূর্ণভাবে মীমাংসা হওয়া দরকার। কিন্তু দেখা গেছে যে ভারত ফারাক্কা দিয়ে গঙ্গার পানি ইউনিল্যাটারালি উইথড্র করে নিচ্ছে, ঠিক একইভাবে ব্রহ্মপুত্রেও বাদ দিয়েছে, তিস্তাতে বাদ দিয়ে তিস্তার পানি নিয়ে নিচ্ছে নর্থ বেঙ্গলে। তারপর প্রত্যেকটা নদীতেই তারা আপার রিপেরিয়ান হওয়ার ফলে তারা পানিগুলোকে তারা উইথড্র করে নিচ্ছে। ফলশ্রুতিতে আমরা লোয়ার রিপেরিয়ান হওয়ার ফলে আমাদের যেসব নদীগুলোর সাপ্লাই অফ ওয়াটার কমে যাচ্ছে, আমাদের শেয়ার কমে যাচ্ছে। তার ফলশ্রুতিতে ফ্লো, ভলিউম, ভেলোসিটি, ডিসচার্জ আমরা কম পাচ্ছি, দুর্বল পাচ্ছি। ফলশ্রুতিতে দক্ষিণ থেকে বে অফ বেঙ্গলের যে স্যালাইনিটি, সেটার ইন্ট্রুশন আমাদের দেশের বেশি উত্তর দিকে চলে আসছে, ল্যান্ডের দিকে। তাছাড়া এখানের মধ্যে ডেজার্টিফিকেশন, পানির গ্রাউন্ড ওয়াটার টেবিল সেটা নিচে নেমে যাচ্ছে। আমাদের এগ্রিকালচারাল ইকোনমি মোস্টলি আগে ছিল, এখন আমাদের দেশের অ্যারাউন্ড 40% মানুষ এগ্রিকালচার উপর ডিপেন্ডেন্ট। তো পানির মাধ্যমেই তো আমাদের এগ্রিকালচার, ইরিগেশন। তো নদীগুলোর পানি শুকিয়ে যাচ্ছে, ফলশ্রুতিতে হাওরের পানি কমে যাচ্ছে, গ্রাউন্ড ওয়াটার টেবিল নিচে নেমে যাওয়ার ফলে আমরা পানি কম পাচ্ছি, ফলে এগ্রিকালচার সেক্টর আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়া আরও এনভায়রনমেন্টাল বিভিন্ন আমাদের গাছপালা, ইকোসিস্টেম, বায়োডাইভার্সিটি, সেইগুলো বিঘ্ন ঘটছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার ফলে এটা হলো কি হাইড্রোপলিটিক্সের ব্যাপার। তাছাড়া আমাদের মধ্যে যে মাইগ্রেশন, তারা বন্ধুর কথা বলে, বন্ধুত্ব। যখন মিয়ানমারের রোহিঙ্গারা আমাদের দেশে আসে, তখন আমাদের বন্ধুরা আমাদের সমর্থন দেওয়া উচিত ছিল, ন্যায্য সমর্থন। পৃথিবীর বহু দেশে গিয়ে এসেছে, টার্কি এসেছে, তারপর ইরান এসেছে, সব দেশ আমাদের সাপোর্ট দিচ্ছে, জাতিসংঘ, ইউএনও। কিন্তু ভারত গিয়ে মিয়ানমারের জনটাকে সাপোর্ট দিয়ে দেয়। কি ধরনের বন্ধুত্ব! তাছাড়া প্রায়শই হুমকি দেওয়া হয় যে আসামের মানুষদেরকে আমাদের দেশে তাড়িয়ে দেবে, পশ্চিমবঙ্গের মুসলমানদের তাড়িয়ে দেবে। এর ফলশ্রুতিতে আমাদের সৌহার্দ্য, সম্প্রীতি, বন্ধুত্বপূর্ণ যেটা আমরা আশা করি, সেই সম্পর্কে বিঘ্ন ঘটে। তাছাড়া ভারতের আমি রাজনীতি, এখানে যদি আন্ডারস্ট্যান্ডিং বা রিয়েলাইজেশনের জন্য একটা জিনিস জানতে চাই, যে গত 15-16 বছর তো তাদের একেবারে নিজস্ব মানুষ, মানে এজেন্ট বলেন আর সেবা দাস বলেন, মানে তাদের মানুষ ছিল। এরপরেও ভারত আমাদের এইভাবে জ্বালাতন করা, বঞ্চিত করা, বৈষম্য করা, এটা করার তাহলে এই কারণটা কি? যদি আমরা চিন্তা করতাম যে ভারতের ইচ্ছা বিরুদ্ধ কোনো শক্তি রাষ্ট্র ক্ষমতা চালাচ্ছে, তারা পছন্দ করছে না, এই জন্য হয়তো তারা বিমুখ হয়েছে
বিরুদ্ধাচরণ করছে, কিন্তু তারা তাদের দালাল দিয়ে রাষ্ট্র চালাইয়া আমাদের অধিকার দিল না। এটা কি হতে পারে? কেন এমনটা হচ্ছে? এটা হলো কি খুব স্বাভাবিক কারণ আমাদের অবস্থানের জন্য ভারত বেকায়দায় আছে। যে ভারতের যে 7 সিস্টার্স স্টেটস, আসাম, অরুণাচল, মেঘালয়, তারপর মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, এই 7টা স্টেটস, ত্রিপুরা, তারা হলো গিয়ে বাংলাদেশের অবস্থান জিওপলিটিক্সের কারণে, জিওগ্রাফিক্যাল লোকেশনের কারণে প্রায় তারা ডিটাচড অর আলাদা ফ্রম দ্য রেস্ট অফ দ্য ইন্ডিয়া। শুধু একটা 25-30 কিলোমিটারের ছোট্ট চিকেন নেক এরিয়া, যেটাকে আমরা বলি শিলিগুড়ি করিডোর দ্বারা কানেক্টেড। এইটা ভারতের এই 7 সিস্টার স্টেটসের অবস্থানকে ইকোনমি, জিও স্ট্র্যাটেজি এবং জিওপলিটিক্সকে খুবই দুর্বল করে দিয়েছে, ভালনারেবল। তো ভারত চায় বাংলাদেশের উপর দিয়ে ওই 7টা দেশের সাথে তাদের কানেক্টিভিটি। এজন্য তাদের ফেভারে যে গভর্নমেন্ট থাকবে তাদের কাছে নতজানু, তাদের কথা শুনবে। কারণ ওইসব 7টা স্টেটে সেসেশনিজম, বিচ্ছিন্নতাবাদ কাজ করছে। উলফা আপনারা বলেন, কুকি, নাগা, বুড়ো, মণিপুরি, তারা তাদের ইন্ডিপেন্ডেন্সের জন্য সেসেশনিজম, বিচ্ছিন্নতাবাদের তারা সংগ্রাম করছে। তার ফলশ্রুতিতে ওই তাদের যোগাযোগ, তাদের ম্যান মেশিন ম্যাটেরিয়ালস পাঠানো চিকেন নেক দিয়ে অনেক দূরত্ব, বেশি দূরে ডিস্টেন্স বেড়ে যায়, কস্ট বেড়ে যায়, আর হলো গিয়ে যে এটা সেফ অ্যান্ড সিকিউর না। বাংলাদেশের উপর দিয়ে যদি নিতে পারে কানেক্টিভিটি, ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট যে নামেই হোক, তারা খুব সহজে তাদের সেই 7 সিস্টার্সের সভরেইনটিকে তারা ইন্ডিয়ার সাথে মানে অক্ষুণ্ণ রাখতে পারে। এবং হিয়ার লাইজ দ্য সিগনিফিকেন্স অফ জিওপলিটিক্স অফ বাংলাদেশ। এবং এই জন্য তারা চায় বাংলাদেশে একটা অনুগত তাবেদার সরকার, যে সরকার ভারতের কথায় উঠবে বসবে, তাদের কথা শুনবে। এবং এজন্য যত সমস্যা। তো যে সরকার যখন স্বাধীন চেতা হবে, নিজেদের 16 কোটি মানুষ, দেশ ছোট হতে পারে আয়তনে, কিন্তু এখন তো 18 কোটি মানুষের একটা বিরাট শক্তিশালী দেশ, পৃথিবীর 8ম বৃহত্তম জনসংখ্যার দেশ, এবং যারা মুক্তিযুদ্ধের ঐতিহ্য গর্বিত একটা জাতি, যাদের হোমোজিনিটি রয়েছে এথনিক্যালি, লিঙ্গুইস্টিক্যালি, অন দ্য বেসিস অফ রিলিজিয়ন, মানে একদম হোমোজিনিয়াস একটা কমিউনিটি, সোসাইটি, নেশন। সুতরাং তারা তাদের যে সভরেনিটি রক্ষার জন্য তারা কোনো ধরনের হেজিমনিজম, আধিপত্যকে বরদাস্ত করে না। আপনি চমৎকার বলেছেন। এই যে আত্মমর্যাদা সম্পন্ন, সাহসী, দূরদর্শী বাংলাদেশি মানুষ যারা, এদের কথাই আমরা আসলাম একটু পরে। তাদের অনুগত যারা ছিল, দাসানুদাস যারা ছিল, তাদের সময়ে আমাদের এই স্বার্থগুলো রক্ষা না করা, আমাদের সুবিধাগুলো না দেওয়া, এই যে কিছুদিন আগে ছাতক সিমেন্ট ফ্যাক্টরি 1 বছর আগে যে কাজটা সম্পন্ন হয়েছে, প্রায় 1000 কোটি টাকা খরচ করে, সামান্য রুপিয়ার কাজের 12 রুপিয়ার কাজটা না করার কারণে, চুনা পাথর না আসার কারণে এটা স্টার্ট হতে পারছে না। অথচ তখন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এভাবে বিভিন্ন জায়গায় দেখা যায় যে আমাদের স্বার্থ, আমাদের সুবিধাগুলো তারা মুঠেও গুরুত্ব দিচ্ছে না, বা পাত্তা দিচ্ছে না, বা বাহানা করে এটাকে জিয়ে রেখেছে। বাকি যারা ধরেন, যারা আত্মমর্যাদা সম্পন্ন, যারা উন্নত বিশ্বের মহাসড়কে নিয়ে যেতে চায় বাংলাদেশ, তারা ক্ষমতায় আসতে না হয় ভারত আতঙ্কিত হইল। তারা হয়তো আরো আতঙ্কিত হবে। এই যে আপনি 7 সিস্টার বললেন, বাংলাদেশ সুখী হলে 7 সিস্টারেরা স্বাধীন হতে চাইবে, এদের কাছে এক্সাম্পল থাকবে, উদাহরণ থাকবে। তাইলে আমাদের ভিতর দিয়ে সকল সুযোগ সুবিধা বুক করলো, তাদের মানুষ দিয়ে রাষ্ট্র চালাইলো, তারপরেও আমাদের মিনিমাম সুবিধাটা দিল না। এত হীনমন্যতা, এত ক্ষুদ্রতা, এত নিচুতা কেন? এটা কি কারণ হতে পারে? আসলে হলো এখন যে আমাদের ডিপ্লোমেসি, আমাদের দুর্বল ডিপ্লোমেসি। দেখা যায় ছোট্ট দেশও সাউন্ড ডিপ্লোম্যাটিক ম্যানিউভারিং এর মাধ্যমে এই বড় বড় তাদের স্টেক হোল্ডারদের সাথে তাদের দেনা পাওনা আদায় করে নেয় সম্মানজনকভাবে। আমাদের পলিসি হবে, সেই রবীন্দ্রনাথের কবিতার আছে, দেবে আর নেবে, মিলাবে মিলিবে, এই ভারতে মহামানবের সাগর তীরে। তো আমি বলবো যে এই বিশ্ব মানবতার সাগর তীরে
যে তুমি আমাকে সম্মান করবে, ভালোবাসা দেবে, আমরা ভালোবাসা দেব, সম্মান দেব, পরস্পরের সৌহার্দ্য, সম্প্রীতি এবং সমতার ভিত্তিতে, আত্মমর্যাদার ভিত্তিতে আমরা বাইলেটারাল রিলেশনটা আমরা এস্টাবলিশ করব। তা আনফর্চুনেটলি আমাদের যারা রাজনীতি করেন তাদের অনেকেই, সবাই না, বিগত সরকার বিশেষ করে, তারা নতজানু এই জন্য হয়েছিল, তারা মনে করছিল ভারতের দয়া দাক্ষিণ্যে তারা ক্ষমতায় টিকে থাকবে। কিন্তু আসলে জনগণের ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে পারা যায় না। জনগণ চায় স্বাধীন সার্বভৌম একটা সত্তা নিয়ে বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াতে। তো আমরা আমাদের সায়েন্স টেকনোলজিতে এগিয়ে যাব, আমাদের নিরাপত্তাকে সুরক্ষিত করব, আমাদের যে বিভিন্ন নিরাপত্তার যে উপাদানগুলো সেগুলোকে আমরা বৈজ্ঞানিকভাবে আরো সংরক্ষণ করব, উন্নয়ন ঘটাবো। জাতীয় ঐক্য এখানে প্রয়োজন এবং সুষ্ঠু গণতান্ত্রিক সরকারের প্রয়োজন। আর দেশপ্রেম, আমাদের জাতির মধ্যে ঐক্যবদ্ধ একটা দেশপ্রেম জাগাতে হবে। দেশপ্রেম আছে, মাঝে মধ্যে তা আসে, কিন্তু শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের যদি জানানো হয় আমাদের নতুন প্রজন্মকে আমরা কারা, আমাদের যে স্বতন্ত্র স্বাতন্ত্র্য রয়েছে, একটা আলাদা পজিশন বিশ্বের দরবারে রয়েছে, আমাদের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি আলাদা, সেগুলো যদি অনুধাবন করে, তাইলে এই 18 কোটি মানুষের দেশকে কেউ পদাবনত করতে পারবে না। আর ভারতের সাথেও আমরা চাই সৎ প্রতিবেশী সুলভ বন্ধুত্বপূর্ণ একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, কিন্তু সেখানে কেউ হেজিমনিজম বা আধিপত্য ফলাবে না। এই জন্য একজন আত্মসম্মানওয়ালা, দক্ষ, দেশপ্রেমিক এবং ত্যাগী সরকার, রাজনৈতিক গোষ্ঠী, পলিসি মেকার্সের ক্ষমতায়ন প্রয়োজন। আর নইলে যদি আমরা নতজানু কেউ থাকি, স্বার্থপর লোভী থাকি সরকার, তাইলে আমরা আমাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিদেশি প্রভুদের কাছে আমরা যে কোনো স্বার্থে আমাদের জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেব, এইটাই। আপনার কি মনে হয় আমাদের যারা রাজনীতিক, যারা নিজের দলে এক ধরনের মুসাহেবি করে অভ্যস্ত, তারা প্রতিবেশী রাষ্ট্রের মতো, এত শক্তিশালী ভারত রাষ্ট্রের মতো দেশের সাথে পাল্লা দেওয়ার মতো মানসিকভাবে গড়ে উঠছেন? আগামী দিনে কি আমরা সাহসী, আত্মমর্যাদাশীল এবং উন্নত বিশ্বের সাথে সংযোগ রক্ষা করার মতো যোগ্য নেতা পাচ্ছি? এটা কেন? আমরা আমাদের প্রতিবেশী এই যে ভারত মহাসাগরের মালদ্বীপের দিকে দেখি। মালদ্বীপ একটা ক্ষুদ্র বিন্দুর মতো। আমাদের দেশে 18 কোটি মানুষ, যেখানে ওখানে 4 লক্ষ মানুষ, কিন্তু তারা তো তাদের জাতীয় স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরেছে। এবং তারা যখনই দেখেছে তাদের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে, তারা বলিষ্ঠ হয়েছে। এখন গ্লোবালাইজেশনের যুগে গায়ের জোরে, সামরিক শক্তির জোরে অনেক কিছু করতে পারে, কিন্তু তাদের সেটা বেকায়দায় পড়তে হয়। তো এই জন্য আমাদের দক্ষ সরকার, ফরেন পলিসি, ডিপ্লোম্যাটিক ম্যানুভারিং, কূটনৈতিক তৎপরতা, সেগুলো খুব দক্ষ হাতে করতে হবে। আর সর্বোপরি আমাদের যদি যে জাতির পলিসি মেকার, রাজনীতিবিদ, নেতাদের, রাষ্ট্রনায়কদের যদি আত্মসম্মান বোধ থাকে, প্রজ্ঞা থাকে, তবে জাতিকে ঐক্যবদ্ধ করে এই ক্ষুদ্র আয়তনের দেশের বিশাল জনসংখ্যাকে বিরাট শক্তিতে রূপান্তরিত করতে পারে। সুতরাং আরো অন্যান্য দেশ, দেখা যায় নেপালও, আমরা স্বাধীন সত্তা, তারা ল্যান্ডলকড কান্ট্রি, কিন্তু তারা তখন চীনের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলেছে এবং তারা যোগ্য জবাব দিতে তারা সক্ষম। তারপর পৃথিবীর অনেক ছোট ছোট দেশ আমরা দেখেছি। সিঙ্গাপুর ঢাকা মহানগরীর সমান আয়তন, এত ক্ষুদ্র একটা দেশ, লোক সংখ্যা 50 লক্ষ, অর্ধ কোটি, তাইলে আমাদের যে 40 ভাগের 1 অংশ জনসংখ্যা, কিন্তু তারা তো পৃথিবীর মধ্যে একটা শক্তিশালী আত্মমর্যাদা পূর্ণ একটা দেশ। তো কারণ হলো কি তাদের রাজনীতি, তাদের গভর্নেন্স, ডিসিপ্লিন এবং জাতীয় ঐক্য।
আর সর্বোপরি তাদের নেতাদের প্রজ্ঞা, তাদের রাষ্ট্রনায়করা অত্যন্ত মেধাবী, প্রজ্ঞাশীল এবং দেশপ্রেমিক। তো আমরা তাদের কাছ থেকে উদাহরণ নিতে পারি, আমাদের দেশেও উদাহরণ আছে। সুতরাং আমরা আশাবাদী, আমাদের সেইভাবে নতুন প্রজন্ম এগিয়ে যাচ্ছে। সারা বিশ্বের আমরা তো নজির দেখছি। এই যে আপনি চমৎকার কিছু উদাহরণ দিলেন, নেপালের কথাই ভালো, মালদ্বীপের কথা কিংবা সিঙ্গাপুরের কথা, আমাদের বেল্টে, আমাদের কাছের, যাদের আমরা দেখছি এবং তাদের অগ্রগতি উন্নতিও দেখছি, এবং তারা যে সাহসিকতার সাথে বিশ্ব রাজনীতিতে ভূমিকা পালন করছে, তাদের তাদের স্বার্থ সংরক্ষণে, তাদের অর্থনৈতিক উন্নয়নে তারা যে দ্রুত অগ্রসরমান, এই জিনিসগুলো তো আমাদের চোখের সামনে। এই বিষয়গুলো আমার মনে হয় আরো আলোচনায় আসা উচিত। বাংলাদেশে ইভেন নতুন প্রজন্মের মাঝেও এক ধরনের হতাশা, যে ভারতকে খুশি রাখার একটা মানসিকতা অনেকের ভিতরে আছে, যদিও এই জুলাই আগস্টের এই বিপ্লবের সময় ঠিক উল্টাটা। মোটামুটি নতুন প্রজন্ম এই সুর, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা এইসব কথার মাঝে এক ধরনের আত্মবিশ্বাস, আত্মমর্যাদাবোধ, এক ধরনের বিপ্লবী চেতনা পরিলক্ষিত হয়েছে। তা আমি এই বিষয়টাকে এখন, অন্যদিন আমরা হয়তো আরো এক্সক্লুসিভ এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আপনি শিক্ষার কথাটা বলেছেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, ছাত্রও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, মানারাত ইউনিভার্সিটিতেও আপনি বিসি হিসাবে অত্যন্ত সফলতা দেখিয়েছেন। আপনার কি মনে হয় শিক্ষার দিক থেকে আমরা এখন পিছাচ্ছি, নাকি ঠিক আছে, বা কম্পারেটিভলি আমরা ভালো দিকে যাচ্ছি কিনা? এটা একটা জটিল প্রশ্ন, তবে আমি বলবো যে এত হতাশ হওয়ার কারণ নেই। আমরা যখন ছোট ছিলাম, আপনিও ছোট ছিলেন, তখন বাংলাদেশে হাতে গোনা কয়েকটা ইউনিভার্সিটি ছিল, মেডিকেল কলেজ ছিল। আর আজকে দেখেন, অন্তত কোয়ান্টিটি যেটা, বাংলাদেশে প্রায় 50টা মতো পাবলিক ইউনিভার্সিটি, গভর্নমেন্ট যেটা সাপোর্ট দিচ্ছে, আর 110টার মতো হলো প্রাইভেট ইউনিভার্সিটি, এবং এক একটা প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু অনেক বড় বড়। তো এখন দেখা যাচ্ছে তাদের শিক্ষার মানও অনেক উন্নত, আধুনিক পৃথিবীর সাথে যে মানে তার পাল্লা দিচ্ছে। আমাদের ছেলেরা নাসাতে সায়েন্টিস্ট হচ্ছে। তো আমাদের মেডিকেল ফ্যাকাল্টিগুলো খুবই ভালো কাজ করছে। আমরা ছোট ছিলাম সব মাত্র 6-7টা মেডিকেল কলেজ ছিল, এখন বাংলাদেশে প্রায় 40-50টা মেডিকেল কলেজ আছে, পাবলিক প্রাইভেট মিলে। তো এই যে বিপুল আমাদের এডুকেশন, এগ্রিকালচার ইউনিভার্সিটি প্রত্যেক এই ডিভিশনে, তারপর ডিস্ট্রিক্টে ইউনিভার্সিটির উদ্যোগ নেওয়া হচ্ছে, এডুকেশন আমাদের ছড়িয়ে পড়ছে। তো হ্যাঁ, বলতে হবে এটা বাস্তবতা যে মান আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। তো মান নিয়ন্ত্রণ করতে হলে ওই আগের কথায় আসতে হবে, আমাদের গুড গভর্নেন্স। যদি আমরা সুনিপুণভাবে পরিকল্পনার মাধ্যমে আমাদের এডুকেশন মিনিস্ট্রির এবং অন্যান্য যেসব শিক্ষার প্রতিষ্ঠান আছে তাদের মধ্যে কোঅর্ডিনেশনের মাধ্যমে, এবং কিপিং পেস উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে এডুকেশন কিভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের দেশের নিজস্ব স্বকীয়তায় আমরা একমুখী শিক্ষা ব্যবস্থা এবং জ্ঞান বিজ্ঞান, আধুনিক প্রযুক্তি সব কিছু মিলে যদি একটা গ্লোবালাইজেশনের স্পিরিট নিয়ে আমাদের দেশজ স্বার্থকে সংরক্ষণ করে যদি শিক্ষা ব্যবস্থাকে দাঁড় করাতে পারি, তবে অবশ্যই আমরা খুব অচিরেই আমরা আমাদের শিক্ষায় একটা উল্লম্ফন বা লিপ ফরওয়ার্ড আমরা নিতে পারি। আমি একটা উদাহরণ দেব, মালয়েশিয়া। আজ থেকে মাত্র 30-40 বছর আগে মালয়েশিয়া অনেক পেছনে ছিল। তারা পড়াশোনার জন্য আমাদের মেডিকেল কলেজ, আমাদের ইউনিভার্সিটিগুলোতে আসতো। আমরা পেয়েছি ঢাকা ইউনিভার্সিটি, সিঙ্গাপুরের মালয়েশিয়ান স্টুডেন্টস। আর আজ তারা কোথায় চলে গেছে? একটা ভালো নেতৃত্বে, এই যে মাহাতির মোহাম্মদ, তারা অত্যন্ত প্রজ্ঞাশীল। তারপর তারা তার শিক্ষা, সায়েন্স, টেকনোলজি, মেডিকেল সায়েন্স, সিঙ্গাপুরও এরকম এগিয়ে গেছে। পৃথিবীর অনেক দেশ, সাউথ কোরিয়া অনেক পেছনে ছিল, পাকিস্তানে গিয়েছিল যখন আমরা ইস্ট পাকিস্তানে ছিলাম। আর আজ তারা কোথায় চলে গিয়ে বিশ্বের টপ 10টা দেশের 12টা দেশের মধ্যে চলে আসছে। আমরা কত পেছনে। তো সুতরাং এগুলো কার্যকারণ সম্পর্ক অনুসন্ধান করতে হবে এবং নির্মোহভাবে আমরা এগুলো কাটিয়ে উঠতে বৈজ্ঞানিকভাবে উদ্যোগী হতে হবে। আর হতাশা হলে চলবে না। হতাশা আমি আরেকটু পিছনের দিকে যদি যাই,
আপনি জি। যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করলেন, তারপর আপনি আলিগড়ে চলে গেলেন পিএইচডি করার জন্য। আমরা খুব, তখন আমার মনে আছে, আমরা খুব এনজয় করেছি, প্রাউডলি এন্ড লাউডলি আপনার কথা বলতাম। এখন আপনি কি মনে করেন আপনার ছাত্ররা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে এরকম পিএইচডি করে সেই উচ্চাকাঙ্ক্ষা প্রতিফলন ঘটায়, মানে গর্বের সাথে উচ্চারণ করে, এরকম পরিস্থিতি কি বাংলাদেশে হয়েছে, না এখন আমরা সে জায়গায় যেতে পারিনি? আপনি শুনে খুশি হবেন, আমার ছাত্ররা শুধু বাংলাদেশে নয়, আমেরিকায় শিক্ষকতা করছে, পিএইচডি করেছে আমেরিকা থেকে। আমার ডাইরেক্ট স্টুডেন্ট, থিসিস স্টুডেন্ট ছিল, সে এখন নাসার জেট প্রপালশন সেন্টারে অ্যাস্ট্রো জিওমরফোলজিতে কাজ করছে। আমার ছাত্ররা আমেরিকান বিভিন্ন রেপুটেড ইউনিভার্সিটিগুলোতে তারা প্রফেসর হয়েছে। সুতরাং আমরা দেশের মধ্যে যে ফ্যাসিলিটিস নেই, আমরা তাদেরকে সেরকম ল্যাবরেটরি, সেই রকম ফিনান্সিয়াল সাপোর্ট, গবেষণার জন্য ফিনান্সিয়াল ফান্ড লাগে, ফান্ডিং আমরা হচ্ছে না। আর রাজনৈতিক হানাহানি, দলাদলি কোন দলের ফলে আমাদের ইউনিভার্সিটিগুলো ঠিক ওইভাবে রাজনীতি খুব বেশি চলে, তো পড়াশোনার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। তো এই জন্য খুবই প্রজ্ঞাশীল যে অ্যাডমিনিস্ট্রেশন যদি আসে, তাহলে আমাদের ছেলেরাই বিশ্বে জ্ঞানের, যেরকম আমাদের কিছু কতিপয় ছাত্ররা জাপানে, জার্মানি, তারপর হলে ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশে, ইউএস এর বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে তারা খুব সুনামের সাথে পড়াশোনা গবেষণা শেষ করে এখন শিক্ষকতা করছে, গবেষণা, উচ্চতর গবেষণা পরিচালনা করছে। দেশে পারবে না কেন? দেশে তাদেরকে সেরকম ফ্যাসিলিটিস, সেই রকম সুযোগ করে দিতে হবে। তো সেগুলো নেই বলে তারপরেও এই তারা কাজ করছে। তো আমি আশাবাদী আমাদের দেশ, আমাদের প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে, এবং আমাদের ছেলেরাই, আমার ছাত্ররা, আমাদের ছেলেমেয়েরা, তারা আবার দেশকে গড়ে তুলবে জ্ঞান বিজ্ঞান গবেষণার বিভিন্ন সেক্টরে, তারপর শিক্ষকতায়, তারপর চিকিৎসা বিজ্ঞান, তারপর প্রকৌশল, পরিবেশ বিজ্ঞান বলেন, সাহিত্য, তারপর সংস্কৃতি, ইতিহাস, দর্শন, সব শাখায় তারা তাদের উৎকর্ষতার স্বাক্ষর রাখতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস। আমিও খুব দৃঢ়ভাবে আশাবাদী। তবে একটা ছোট প্রশ্ন করতে চাই। এই যে আপনি গর্বের সাথে বললেন আপনার ছাত্র, আপনার স্টুডেন্ট এখন নাসাতে কিংবা আরো বড় বড় জায়গাতে, বিভিন্ন বড় ইউনিভার্সিটিতে প্রফেসর হচ্ছে, এরকম অগ্রগতি তাদের কথা যখন বললেন, গর্বের সাথেই বললেন। কিন্তু আমাদের দেশে একটা বিশ্ববিদ্যালয়ে একটা ককটেল ফুটলে সব জাতীয় দৈনিকে নিউজ হয়, কিন্তু এই ধরনের এই যে প্রতিভাগুলোর কথা আপনি বললেন, তাদের কথা খুব একটা তো দেখি না। এইটা কেন? এটা ওই যে মানসিকতার ব্যাপার। আমাদের দেশের রাজনীতি যেরকম এখন অনেকটা হীনমন্যতায় ভুগছে, আমাদের মিডিয়া, আপনি মিডিয়ার লোক, লন্ডনের মতো জায়গায় আপনি মিডিয়াকে ফ্লারিশ করার চেষ্টা করছেন এবং বহুলাংশে সক্ষম হয়েছেন। তা আপনি তো সম্যক অবহিত, আমাদের মিডিয়াগুলো তারা লেজুর বৃত্তি করে। আমাদের শিক্ষায়তনগুলোর যারা প্রশাসক, ভাইস চ্যান্সেলর, তারাও তাদের ক্ষমতার জন্য বা চাকুরির জন্য তারা লেজুর বৃত্তি করে। যখন আমাদের মেধা, আমাদের চিন্তা বুদ্ধিবৃত্তিক, আমাদের বিন্যাস অথবা আমাদের যে মননশীলতা স্বাধীন এবং নিজস্ব গতিতে মুক্তভাবে চলবে, তখন মিডিয়া হয়ে যাবে সবরেন ইন্ডিপেন্ডেন্ট। তখন তারা এসব সত্য সুন্দর কল্যাণের কথা তুলে ধরবে, রাজনৈতিক ওইগুলোতে বেশি মনোযোগ দেবে না। তারপরেও আমাদের পত্রপত্রিকা অনেকগুলোতে এইসব খবর আসে। আমাদের বিদেশের যারা কৃতি সন্তানরা বাংলাদেশের, ইংল্যান্ডে, আমেরিকা, বিভিন্ন দেশে কাজ করছে, আবার দেশেও কাজ করছেন তারা। তো তাদের কথা দেশে বিদেশে আপনারাও জানেন, কাজ করছে। কিন্তু ওই যে বললাম যে প্রতিবন্ধকতা, মানসিকতা, তারপর সুযোগ সুবিধার অভাব, একটা বিশেষ সাইকেল তাদেরকে অষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। তো এইগুলোতে মুক্তি লাভ করার জন্য যে ক্যাপাবল এবং ওয়াইজ লিডারশিপ ইজ নিডেড, আমরা সেই জন্য অপেক্ষমান।
আমরা আশাবাদী যে আমাদের এই সবকিছুতেই পরিবর্তন আসবে, যেভাবে ডক্টর ইউনূসের হাত ধরে সংস্কার আসছে, এবং কিছু সাংবাদিক যারা মননশীলতা, চিন্তা, দূরদর্শিতা, তীক্ষ্ণতা আছে, তারা অন্তত অন্যদের জাগ্রত করবেন। শেষ একটা প্রশ্ন করব আজকের মতো, পুরাতন স্মৃতি অবশ্য, এই যেহেতু মিডিয়ার কথা বলছেন, আপনি ২১শে টেলিভিশন নিয়ে আপনি খুব সোচ্চার ছিলেন এবং একটা বিরাট বইও লিখেছিলেন। আপনি এই এই বই লিখতে গেলেন কেন? কি ছিল আপনার মূল চেতনা বা মূল উদ্দেশ্য? আচ্ছা, ওইটা হলো কি বই লেখা না। ২১শে টেলিভিশন যে বর্তমানে যে ২১শে টেলিভিশন ওইটা না, না, ওই আগেরটা পুরানো স্মৃতি। ওইটা আগে ছিল, ওটা টেরেস্ট্রিয়াল। তো ওইটা যে তৎকালীন সরকার, এই আওয়ামী সরকারই ছিল তো ওই সময়, তারা অন্যায়ভাবে, বেআইনিভাবে এই তৎকালীন ২১এর চ্যানেলকে, টেরেস্ট্রিয়াল, আমাদের বাংলাদেশে দুইটা টেরেস্ট্রিয়াল, একটা তো বিটিভি বাংলাদেশে যে রাষ্ট্রীয়, আরেকটা ছিল আমাদের টেরেস্ট্রিয়াল, ওইটা লিজ দিয়েছিল। এবং এখানের মধ্যে একজন রোমানিয়ান কিন্তু ব্রিটিশ উনি সিটিজেন, বার্গম্যান, ডেভিড বার্গম্যান, ওনাকে তারা এমডি বানিয়েছিল। এবং উনিও আমাদের দেশে অনেকটা বেআইনি কাজের সঙ্গে জড়িত ছিলেন। এই জন্য আমরা লিগ্যাল, একটা আইনগত আমরা উদ্যোগ নিয়েছিলাম। আমি এখানের মধ্যে ছিলাম একজন পিটিশনার, ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর, একজন সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী। তো আমরা আমার মনে আছে, আমি গিয়াস ভাই তখন খুব ক্লোজ ছিলাম। এবং বিখ্যাত ব্রিটিশ সিটিজেন এবং বাংলাদেশের যে আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আমাদের এই মামলাটা পরিচালনা করেছিলেন। এবং আমরা আইনের মাধ্যমে তাদের বেআইনি কর্মকাণ্ড, কিভাবে লিজ দিয়েছিল তারা, যারা এই লিজিংয়ে তারা ১, ২, ৩, ৪ যারা কোয়ালিফাইড, এদেরকে বাদ দিয়ে ডিসকোয়ালিফাইড কাউকে, ওই চ্যানেলকে তারা এটা দিয়ে দিয়েছিল লিজ। তো এইগুলোর অন্যায়ের বিরুদ্ধে, বেআইনি কাজের বিরুদ্ধে আমাদের কেস ছিল। তো সবগুলোতে আমরা মানে আইনের মাধ্যমেই আমরা এটা কি এখানে বলা হয় যে প্রতিকারবিহীন শক্তির অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। তো ওখানে দেখা গেল যে আসলে আইনের মাধ্যমেই, যদি আইন তার নিজস্ব গতিতে চলে, তাইলে সত্য প্রতিষ্ঠিত হয়, বেআইনি কাজ যারা করে তারা পরাভূত হয়, এবং পরাজিত হয়ে তারা এখান থেকে পরিত্যক্ত হয়। আর সত্য ন্যায় কল্যাণে যারা থাকে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়। তো ওই জন্য আমরা আইনি লড়াইয়ে গিয়েছিলাম, এবং আইনিভাবে বিজয়ী হয়ে ওই চ্যানেলটা তখন সরকারের কাছে, সরকার তো জাতীয় সম্পদ, তো জাতীয় সম্পদ কোনো গোষ্ঠীকে বা ব্যক্তিকে দিয়ে দেবে কেন? এটাই ছিল আমাদের মূল প্রতিবাদ। সেই প্রতিবাদে আমরা বিজয়ী হয়েছিলাম। তো সেটাকে আমরা একটা গ্রন্থাকারে বই হিসাবে ২১শে টেলিভিশন ধরে রেখেছিলাম। আর ওইটা লিখেছিলাম আমি। আপনাকে আজকের মতো মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকে দেখলাম, আলোচনা হলো, ইনশাল্লাহ ভবিষ্যতে আসবো। আল্লাহ হাফিজ। আগামী পর্বে আমরা আরো সুনির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলবো। ভালো থাকুন।